আপনাকে নিয়ে কি জন্য ডেকেছিস সেটা বল। বলছিলাম কি কাকু, হ্যাঁ বল না তো। বলছি কি ওই প্যান্ডেলের জোগাড় টোগাড় করেন। প্যান্ডেল আবার কিসের জন্য? হ্যাঁ, দিন নাই ক্ষণ নাই প্যান্ডেল মানে কিসের জন্য প্যান্ডেল? হ্যাঁ, আসলে কি আপনাদের ছেলের বিয়ে সামনের 14 তারিখে। আমার ছেলের বিয়ে 14 তারিখে? হ্যাঁ কাকু, ওই যে কিরণ লজ্জায় মুখ ফুটে বলতে পারছে না, তাই আমাকে বলাচ্ছে। এই কিরণ কি বলছে? আগে বাবা, হ্যাঁ আমার লজ্জা করছে তো, তাই কালু দিদি বলাচ্ছি। এত বিয়েটা ঠিকঠাক হয়ে গেল আর আমি কিছু জানতে পারলাম না। আসলে মা, তুমি যেসব বলেছিলে না, পায়েল সবকিছুতে রাজি। মানে ওই বলছি তোমার একটা মঙ্গলসূত্র লাগবে, সেটা পায়েল কিনে দিতে রাজি। কি বলছিস বাবা? হ্যাঁ মা, আমি বলেছি পায়েল রে, পায়েল বলেছে ঠিক আছে, মা যা বলেছে তাই হবে। আর পোড়ামুখো আমার নামে কিছু বলিসনি? হ্যাঁ বলেছি তো, বাবার যে 1 লক্ষ টাকা লাগবে গরুর ব্যবসা করবে সে কথা বলেছি। তা বৌমা কি বললো? তোমার বৌমা বলেছে 1 লক্ষ না, ওর থেকে আরো বেশি দেবে। ভগবান, তুমি মুখ তুলে তাকিয়েছো। সারা জীবন তোমার কাছে প্রার্থনা করেছি যে ব্যবসার জন্য টাকা দাও। তুমি যে এইভাবে আমার হাতে টাকা দেবা, আমি কোনোদিন ভাবতে পারিনি ভগবান, কোনোদিন ভাবতে পারিনি। বাবা বলছি কি, ওই যে ও দাদু যে ভারী ঢ্যাবনা আছে, ওই বুড়োটা কি আমাদের টাকা দিতে দেবে? দেবে মানে? না হলে বুড়ো রে পাইকারের ওষুধ খাইয়ে বিছনে ফেলাই দেবো। না না, ওইসব ফাজলামি করার দরকার নেই। বৌমা যখন বলেছে টাকা দেবে, যে করে হোক জোগাড় করে দেবে। তা বলছি কি রে, সামনের মাসে 14 তারিখে ঠিক করেছিস? আগে মা, হ্যাঁ আসার সময় ওই ভাবিছি পণ্ডিতের কাছে যাবো, তো যাইনি। মোবাইলে দেখেছি দিন তারিখ 15 তারিখে, 14-15 তারিখ ভালো আছে। বলছি কি তুই ওইসব ছাড়, তুই মোবাইল ফোবাইলের কথা ছাড়। তুই যা ওই ব্রাহ্মণের কাছে যাই দেখ দিন তারিখ কবে ভালো আছে, তারপরে ছোট্ট করে একটা অনুষ্ঠান করব। বলছি কি মা, আমি একবার ভাবিছি ভারী বাড়ি বড় বড় বক্স এনে অনুষ্ঠান করব। আর একবার ভাবতেছি যে এত বড় অনুষ্ঠান না করে, টাকা পয়সা খরচা না করে সেই টাকা রেখে দিলি কাজে লাগবে, আর গ্রামের লোকজন কি বলবে, তাই কি না? একদম কাজের কথা বলেছিস। হ্যাঁ, যে কাজ করতে চাচ্ছিস না, ওতে প্রায় আমার 4টে গরুর দাম চলে যাবে। ঠিক আছে বাবা, তাহলে মন্দিরে ঝপ করে বিয়ে করে চলে আসবো। শোন বাবা, তুই মন্দিরে বিয়ে করিস আর মাঠে বিয়ে করিস আর ঘাটে বিয়ে করিস, সেসব আমার দেখার দরকার নেই। বৌমা যখন বাড়ি প্রবেশ করবে তখন যেন আমি মঙ্গলসূত্রটা পাই, বলে দিচ্ছি। একদম মা, একদম। বাস ওইটুকুই আমার আবদার, ওইটা পূরণ হলে তাতেই হবে। আর যদি টাকা পয়সা বাঁচে, একটা জামদানি শাড়ি নিয়ে আসিস। ঠিক আছে মা, ঠিক আছে। বলছি বাবা, ওই টাকা পয়সা হাতে চলে আইছে? না না, এখন আসিনি, তাই 2-4 দিনের ভিতর চলে আসবে। আচ্ছা ঠিক আছে। তাহলে বাবা আমরা এই গ্রামের কাছ থেকে কথাবার্তা বলে আসি, হ্যাঁ? আচ্ছা। চল কাল চল। বাবা, খুব ভারী হাসি আসছে না? হাসি আসবে না বুড়ো? বিয়ে করে তোমার সাথে কত বছর হয়ে গেছে, এখন একটা সোনা জিনিস পর্যন্ত কিনে দিতে পারোনি। হ্যাঁ, আর বৌমা এখন আমার একটা নেকলেস দেবে, তাতে তোমার জ্বালা উঠতেছে না? আমি বুঝতে পারছি। ওই টাকা যদি সপ্তাহ দিত তাহলে তুমি ভারী খুশি হতে। না মানে সেটা তো হতাম, কিন্তু এখন বৌমা যখন দিতে যাচ্ছে তা দিক, আর কি করব। আর আমি দেওয়াও চা, বৌমা দেওয়াও তাই, মানে এক বাড়ির মানুষ তো, একজন দিলেই হলো। হয়েছে হয়েছে, অত ভঙ্গির কথা বলিও না, এখন এখান থেকে বিদায় হও। বলছি গিন্নি, আমার একটা মনের ভিতরে একটা খটকা লাগছে। তো অত সবসময় খটকাই লাগে, কি হয়েছে? বলছি আমাদের বৌমা এখনো হাতে টাকা পায়নি, আর টাকা পাওয়ার পরে আমাদের অবধি টাকা আসবে, সে নিয়ে আমার একটু সংশয় হচ্ছে। আরে ঘোড়া না, তুমি সবসময় পিছনে টানা কাজ করো। আজ পর্যন্ত কোনদিন দেখলাম না একটা ভালো কথা বলো। যে কথা বলবে তার পিছ টানা কথা বলবে। তুমি বুড়ো শালা ভালো না। এরকম কথা বলতে পারলে? তো বলতে পারলাম না নাকি? হ্যাঁ, দুদিন পরে আমার মঙ্গলসূত্র আসবে, সে কথা না বলে তুমি এখন অন্য কথা বলতেছো। তুমি শালা বুড়ো ভালো না। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই ঠিক। দূর হও, চোখের সামনে দূর হও। কোনো সব ভালো কথা বলতে পারবে না, আর কথা কুকথা বলবে। দূর হও। যাচ্ছি। শোনো, আজকে যে কোশ্চেনগুলো তোমাদের দিচ্ছি, এইগুলো কালকের ভিতরে সলভ করে আনবে কিন্তু, বলে দিচ্ছি। হ্যাঁ একদম স্যার। বলছি স্যার, অনেকগুলো না, অনেক কঠিন কঠিন প্রশ্ন আছে। হ্যাঁ, অনেকগুলো খুব কঠিন। দেখো, তোমরা যে যে পরীক্ষা দিচ্ছ, নিট এক্সাম দিচ্ছ, বুঝতে পেরেছো? এই এক্সাম কত লোক দেয় জানো? তাদেরকে সবাইকে পিছনে রেখে তোমাদের সামনে এগিয়ে যেতে হবে। তাহলে বুঝতে পেরেছো কতটা ভালো পড়াশোনা করলেই তোমরা সবাইকে পিছনে রেখে আগে বেরিয়ে যেতে পারবে। হ্যাঁ স্যার, বুঝতে তো পেরেছি, কিন্তু কোশ্চেনগুলো মাঝে মাঝে খুব কঠিন মনে হয়। কোনো কঠিন মনে হবে না, আমি যে ফর্মুলা শেখাবো সেটা কন্টিনিউ রেগুলার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে করতে দেখবে এক সময় এত ইজি হয়ে যাবে, প্রশ্ন দেখলেই আর উত্তর খোঁজা লাগবে না, ঝপাত করে হয়ে যাবে। হ্যাঁ স্যার, আপনি যে ফর্মুলাগুলো শেখান না সেগুলো খুব ভালো। ঠিক আছে, দেখি কালকে কে কটা সলভ করে নিয়ে আসে। আর কেউ এদিক ওদিক থেকে খোঁজার চেষ্টা করবে না, গুগল বা ক্যালকুলেটর ইউজ করা যাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা যা পারবো সেটাই করে নিয়ে আসবো। ঠিক আছে। বলছি কি স্যার, আমাদের ব্যাচে না আরো দুটো মেয়ে আসতে চাইছে, কি করবো স্যার? তোমাদের ইচ্ছা, আমার তো কোনো সমস্যা নেই। আমি জাস্ট পড়াবো, তার থেকে বেশি কিছু না। না 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 স্যার, আর বেশি লোক নেবো না। বেশি লোক নিলে পড়াশোনা হবে না, শুধু জ্ঞান হবে। সেটা দেখো তোমাদের নিজেদের ভিতরে আলোচনা করে, সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমার কাছে যেই আসবে তাকেই আমি পড়ানোর চেষ্টা করব। আচ্ছা বিনা, তাহলে এই খাতাটা ধরো, আর একটু দেখি আমার কাজ আছে। আচ্ছা স্যার, এই নাও ধরো, এইগুলো সব কালকে সলভ করে নিয়ে আসবে। আচ্ছা স্যার, আসি তাহলে। হ্যাঁ স্যার। বলছি বিনা, তোরই তো মজা। কেন?
স্যার তোদের বাড়ি থাকে, তোকে বেশি সময় দেবে পড়াশোনা করানোর জন্য, তাতে তো তোর ভালো হবে না? বাবা সেটা তো অবশ্যই, তাহলে তোর বাড়ি নিয়ে রাখতিস। হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, তুই যদি বলিস স্যারকে আমাদের বাড়ি নিয়ে রাখবো। হ্যাঁ আমাদের বাড়িতে অনেক জায়গা আছে, উপরে দোতলায় দুটো রুম খালি, তো ওখানে এসি বসানো আছে, কোনো সমস্যা হবে না। দেখো তোমরা একটু বেশি বেশি করছো, বুঝতে পেরেছো? স্যার আমাদের বাড়িতেই থাকবে, আর তোমাদের বাড়ি যাবে না। তোমাদের কি চেনে যে তোমাদের বাড়িতে যাবে? আর আমি তোমাদের বলে এখানে নিয়ে এসেছি পড়ানোর জন্য। হ্যাঁ আর তোমরা এখন বলছো স্যারকে নিয়ে যাবে তোমাদের বাড়িতে? কাজগুলো কি ঠিক করছো? এই বললে কিন্তু বলে দিচ্ছি তোমাদের সাথে বন্ধবি কেটে দেবো কিন্তু আমি। আরে না না, বিনা তোর সাথে তো আমরা একটু ফাজলামো করছিলাম। হ্যাঁ তুই কি করিস তাই, এরকম ফাজলামো না আমার পছন্দ না। আরে না না, ও তো আমি আর কি করছিলাম, বলছিলাম স্যারের ভীষণ ট্যালেন্ট তাই না? খালি ট্যালেন্ট? আমরা যে স্যারের কাছে পড়তে যাই দেখেছিস, তার পড়ানোর সিস্টেম আর আমাদের এই স্যারের পড়ানোর সিস্টেম দেখেছিস? একদম আকাশ পাতাল পার্থক্য। বলছি ওই স্যারকে কিন্তু বলা যাবে না যে আমরা অন্য কোথাও কোচিং নিচ্ছি। হ্যাঁ বললে পারে আমাদের অন্য নজরে দেখবে আর আমাদের ভালো করে আর পড়াবে না। সে তো স্যার এমনিতে টের পেয়ে যাবে যে এরা অন্য কোথাও পড়াশোনা করছে, না হলে এত ঝাপাঝাপ করে কি করে আমরা প্রবলেম সলভ করে দেবো? হয়েছে হয়েছে, সময় নষ্ট না করে বাড়ি যাও, আমিও পড়াশোনা করি, তোমরা পড়াশোনা করো। বলছি বিনা, তোর একটা কথা বলবো? হ্যাঁ বল। বলছি স্যারের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কেন? না মানে এরকম হ্যান্ডসাম একটা স্যার, পড়াশোনা এত ভালো, দেখতে এত ভালো, আর শুনেছি নাকি মাস গেলে 3 লাখ টাকা পেমেন্টের চাকরি করে, তাই ভাবছিলাম। কি ভাবছিলি? মানে আমাদের বাড়ি যদি থাকতো না, আমি তো ওই লাইন মারার চেষ্টা করতাম যে যদি কোনো কারণে আমার সাথে বিয়েটা হয়ে যেত, তাহলে জীবনের ভবিষ্যৎ একদম বদলাই চিত্তার চিত্তার হয়ে যেত। আবার কেমন ধরনের কথা? ঠিক রে ঠিক, এরকম ছেলে পেলে পাওয়া যায়। আজকাল যারা চাকরি বাকরি করে সপ্তাহে তো বুড়ো ভাম হয়ে যায়, 45-50 বছর বয়স হয়ে যায় প্রায়। আর এই যে স্যার একদম ইয়াং জেনারেশন, মনে হচ্ছে 22 কি 23 বছর বয়স, মানে আমাদের বয়সের থেকে একটু বেশি হবে। তো তোর জায়গায় আমি থাকলে আমি একটু লাইন মারার চেষ্টা করতাম। কি কথা বলছিস? ওটা আমার বাবার একদম কলিগ, একই অফিসে চাকরি করে, আর আমি এসব কি করে ভাবি? তার বিয়ে থা সবকিছু হয়ে গেছে। তবে শুনছিলাম কি যেন ডাইভোর্স না কি হয়ে যাবে, তুই তো বলছিলি। হ্যাঁ শুনেছিলাম সেরকম হয়ে যাবে, তারপরে আর সেরকম কিছু শুনিনি। বলছি কি আমি কি স্যারের পারে লাইন মারবো? দেখ তুই যদি এরকম ফাজলামি করিস না, আমি বলে দিচ্ছি স্যার আর পড়াবে না কিন্তু। স্যারের কাছে যদি তোর নামে এই কথা বলি না, তোরা কালকের থেকে একদম সাসপেন্ড করে দেবে। আরে না রে না রে, আমি তো এমনি তোর সাথে ফাজলামি মজাক করছিলাম। অন্য জিনিসে মজাক করে এসব জিনিসে মজাক করো না, ঠিক আছে? আচ্ছা মানে তুই কিছু বলিস না, আমি তো এমনি বলেছি তোরে। এবারের মতো মাফ করে দিলাম, পরবর্তীতে এরকম কথা বললে পারে তখন কিন্তু একদম স্যারের সঙ্গে 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 বলে দেবো। আচ্ছা আর কোনোদিন ভুল হবে না। হ্যাঁ বান্ধবী আর কোনোদিন ভুল হবে না। আসি হ্যাঁ, ঠিক আছে বাড়ি গিয়ে পড়াশোনা করো, আর এইসব মাথা থেকে হাবি জাবি বুদ্ধি চেঞ্জ করো, নাহলে কিন্তু সবকিছু গড়বড় হয়ে যাবে। পড়াশোনাও যাবে আর স্যারও পড়াবে না, জীবনের ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে তার তেলের মতন কেতা ছিঁড়া বেগুন হয়ে যাবে। আচ্ছা বান্ধবী আচ্ছা ঠিক আছে, ভালো বুদ্ধি দিছিস, ওইসব মাথা থেকে হাঁটাই ফেলা কি হবে? আসলে উঠতি বয়স তো, মাথায় একটু শয়তানি বুদ্ধি চাটে মাঝে মাঝে। ওই শয়তানি বুদ্ধিকে আটকে রেখে পড়াশোনার উপর নজর দাও, তাহলে জীবনে কিছু করতে পারবে। ঠিক ঠিক বলেছিস বান্ধবী, ঠিক বলেছিস। যাই তাহলে বাড়ির দিকে যাই। আচ্ছা চল রে। এটা তো এরকম মেয়ে না, হঠাৎ করে আজকে স্যারের সম্পর্কে এরকম কথা বললো। হ্যাঁ আগে জানলে এটা আমি টিউশনিতে আনতামই না, কিন্তু এদের সাথে এত বছর পড়াশোনা করছি, কোনোদিন কোনো স্যারের সম্পর্কে এরকম বললো না, প্রথমবার এই পাদুর সম্পর্কে এরকম বললো। বুঝলাম না, কথাটা যদিও খারাপ কিন্তু সত্যি যে এরকম কম বয়সে এত হ্যান্ডসাম ছেলে এবং এত টাকা পেমেন্ট মাসে, আর এরকম মানে ট্যালেন্টেড মানে ভুরি ভুরি এরকম ছেলে পাওয়া মুশকিল। কিন্তু এটা কি সম্ভব? স্যারের অলরেডি বিয়ে হয়ে গেছে, বউ আছে, আর বাবার এমনিতেই কলিগ, তারপরে আমি কি করে লাইন মারি? এটা কি ঠিক? না না, এসব কিছু করা যাবে না, পড়াশোনার দিক মনোযোগ দিতে হবে, তারপরে দেখা যাবে। ভালো একটা পজিশন পেলে তখন দেখবো, যাই দেখি হোমওয়ার্ক গুলো করে ফেলি। বলছি কি স্যার, কিছু নতুন কোনো আপডেট পাওয়া গেল? আপডেট মানে সেই আপডেট। কি স্যার বলবেন তো? স্যারের সঙ্গে কথা হয়ে গেছে, তোমার ওই 2 থেকে 4 দিনের ভিতরে জয়েনিং লেটার চলে আসবে। বলছি স্যার, আমি একটু স্যারের সাথে কথা বলতে চাইতাম যে কি জন্য আমার সঙ্গে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, আমি বুঝতে পারলাম না। আরে বাবা, ওটা একটা পলিটিক্স পার্টির থেকে এরকম করেছিল, কিন্তু তোমার হাতের কাজ যা আর তোমার যা ট্যালেন্ট, বুঝেছো? তোমার ছাড়া তো আমাদের এই অফিস পুরো একদম কানা। হ্যাঁ পাদু, তোমার চাকরি কে আটকাবে? তুমি তো চাইলে আমেরিকাও চলে যেতে পারো। হ্যাঁ আমি তাই ভেবেছিলাম, যদি এখানে না হয় আমি নতুন করে একটা ইন্টারভিউ দেবো, আমেরিকা চায়না জাপান যেখানে হয় সেখানে চলে যাবো। আরে পাদু, মাথা খারাপ, আমরা তো বেঁচে আছি নাকি? হ্যাঁ, আর আমি তো পুরোপুরি একদম প্রেশার লাগিয়েছি স্যারকে যে যে করেই হোক পাদুর চাকরিটা ফিরিয়ে দিতেই হবে। না স্যার, জোর করে কিচ্ছু দরকার নেই। যদি আমাকে আপনাদের অফিস থেকে পছন্দ না করে তাহলে আর চাকরির দরকার নেই, আমি অন্য কোথাও দেখে নেব। না না, এরকম কথা বলবে না পাদু, তোমার ছাড়া আমরা অচল। আমাদের এই অফিসটা কত বছর ধরে এরকম পড়ে আছে জানো? সবাই আসে আর যায়। আমি তো মনে করো আমার জীবনের এই 20টা বছর ফাও ফাও সরকার থেকে টাকা নিয়েছি। এই তুমি আসার পর থেকে বাবা, কাজের তো এরকম উদ্যোক্তা বলার বাইরে। আসল কথা, আমাদের অফিসে খালি এতদিন আসা যাওয়া আর টাকা পয়সা নেওয়া, এছাড়া কোনো কাজই হয়নি। যেই তুমি এসেছো বাবা, রোবোটিক সিস্টেম কি করে কি ডেভেলপ করা যায়, কি করে কি করা যায়, এটা মানে অন্যরকম সিস্টেম। বলছি স্যার, এক সপ্তাহের ভিতরে চলে আসবে তো?
আরে বাবা, এক সপ্তাহ কি, আমার তো মনে হয় কালকে সকালের ভিতরে তোমার মেল ঢুকে যাবে। তাহলে তো স্যার খুব ভালো হয়, বাড়ির পরিস্থিতিও খারাপ আর টাকা পয়সারও ভীষণ চাপ। ওগো, বলছি পাদুকে টাকা পয়সা লাগলে দাও না তো। আমি তো কতবার বলেছি, বাবা তোমার কত লাগবে বলো, আমি এক্ষুনি ঝপাত করে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। না না স্যার, দরকার নেই, আপনাদের বাড়িতে আশ্রয় দিয়েছেন সেটাই অনেক। বলছি স্যার, ওই এক সপ্তাহ পরে জয়েনিং লেটার আসলে কটার টটার পাবো তো নাকি? ওই শোনো, কোয়ার্টার ফটারের দরকার নেই, ওখানে ওইসব হাবি জাবি তেল মশলা খেয়ে শরীরের 12টা বেজে যাবে। তুমি আমাদের বাড়িতেই থাকবে, কথা হয়ে গেছে না, আবার কোয়ার্টারের কথা বলো কেন? না মানে পরবর্তীতে আবার কটার পেতে অসুবিধা হতে পারে তার জন্য। আরে যেখানে আমি আছি সেখানে তুমি আমার অসুবিধা দেখো কোথার থেকে, আমি তো বুঝতে পারছি না পাদু, তোমার কি আমার উপর ভরসা নেই নাকি নাকি? না স্যার, এরকম কেন বলছেন? এরকম তো তুমি বলছো, মনে হচ্ছে পরের বাড়ি আছো, এখানেই থাকবে তুমি, কোনো চাপ নেই। আচ্ছা স্যার। বলছিলাম কি পাদু, তোমার পার্সোনাল ব্যাপারে ভাবলাম ইন্টারফেয়ার করবো না, তবু একটা কথা জিজ্ঞেস করতে বারবার মন চাইছে। হ্যাঁ স্যার বলেন স্যার, নির্দ্বিধায় বলেন। ওই যে তোমার ফ্যামিলি, তোমার বউ নিয়ে কি একটা ঝামেলা হচ্ছিল, সেটা মিটেছে? ওসব কথা ছাড়েন স্যার, ওসব শুধু শুধু বলা। কেন পাদু, কি হয়েছে বলো না আমাদের? ও মেয়ে সংসার করা মেয়ে না স্যার, ও এখন টাকা পয়সা চাচ্ছে, আমায় ছেড়ে দেবে তার জন্য। ও মা, কি কথা বলে? তোমার মতন ছেলেরে ছেড়ে দেবে? ওর মনে হয় আমি চাকরি বাকরি কিচ্ছু করি না, ওকে মিথ্যা কথা মিথ্যা আশ্বাস দিয়ে বিয়ে করেছি, এইসব কিছু বলছে। কি বলছো? তোমার মতন ছেলেকে ডিভোর্স দিয়ে দেবে? ওর মেয়ের মাথায় বুদ্ধি আছে নাকি গোবর ভরা? স্যার, ভগবান যা করে ভালোর জন্যই করে। আজকে আমার চাকরিটা দুদিনের জন্য যাওয়ায় লাভই হয়েছে, মানুষ কিরকম তার জানতে পেরেছি। তাই বলে ডিভোর্স ডাইরেক্ট? হ্যাঁ স্যার, ও চলে যাওয়াই ভালো। ওসব যন্ত্রণার জিনিস নিয়ে বেঁচে থাকাও একটা টেনশন। ওর থেকে টাকা পয়সা কিছু গেলেও আমি কদিনের ভিতরে টাকা পয়সা ইনকাম করে নেব। শোনো, তোমার টাকা পয়সা দিয়ে লাগে তুমি বলো, ঝপাত করে আমি তোমার পাঠিয়ে দিচ্ছি, তুমি টাকা পয়সা দিয়ে সেটেলমেন্ট করে দাও। বলছি স্যার, আমার কাছে এখন 1 টাকাও নেই। বাই চান্স যদি চাকরিটা না হয়, তাহলে আপনার টাকাগুলো ফেরত দেবো কি করে? সে গ্যারান্টি আমার উপরে, তুমি টেনশন নিও না, আমি তো দিচ্ছি টাকা। তুমি চাকরি পাবে কিনা পাবে সেটা পরের ব্যাপার, টাকা দিচ্ছি, টাকা নাও, কেস ঝামেলা মিটাও, এসব ফালতু টেনশন নিয়ে একদম মাথা যন্ত্রণা কেস। হ্যাঁ বাবা, হ্যাঁ, এতবার যখন বলছে টাকাটা নিয়ে নাও না, এই এরকম করছো কেন? তুমি আমাদের পর পর ভাবো কেন? বলছি স্যার, যদি চাকরিটা বাই চান্স না হয়, তাহলে টাকা দিতে কিন্তু সময় লাগবে। আরে তুমি ও নিয়ে টেনশন করো না, টাকা আমি দিচ্ছি, তুমি নাও, তোমার ইচ্ছায় টাকা ফেরত দাও, নালে দেওয়ার দরকার নেই। এত বড় স্যার কথা বললেন, আর কিচ্ছুর আমার দরকার নেই। বাস, ঝামেলা মিটেছে তো? তুমি এই বিকালে টাকা নিয়ে নাও, বাড়ি কথা বলো, আর কত কি লাগে আমায় বলো, কালকে সকালে তোমার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিচ্ছি। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই আপনার কৃতজ্ঞতা আমি সারা জীবনে কোনোদিন ভুলতে পারবো না। ওইসব বলে শুধু শুধু আমায় লজ্জা দিও না। না স্যার, সত্যি বলছি। হয়েছে হয়েছে, তুমি এখন খাওয়া দাওয়া করে নাও, তারপরে অফিসে বেরোতে হবে, ওখানে গিয়ে তোমার কিছু ফাইল সাবমিট করতে হবে, ঠিক আছে? এখন স্যার, এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি স্যার আমি। ঠিক আছে। কই গো গিন্নি, ভাত বাড়ো নাকি? এই তো, পাদু আসলে পরে ভাত বেড়ে দেবো। আচ্ছা। সত্যি মানুষ এরকম হয় তা ভাবার বাইরে। সত্যি এরকম ধরনের মানুষ আমি জীবনে দেখিনি। কি হলো, আর মুখটা কালো করে দিলে যে? বলছি, ভালো ছেলেদের কপালে এরকমই হয়। ছেলেটা দেখতে ভালো, শুনতে ভালো, পড়াশোনায় ভালো, সবকিছু ভালো, ভালো চাকরি করে, তার বউ একটা জুটিছে দেখো। হ্যাঁ হ্যাঁ, একদম আটকপালি। ও আর কি বলবা, সব হচ্ছে কপালের দোষ। এরকম বলছো কেন? তোমার কপালের দোষ কি খারাপ যে আমার মতন একটা মেয়ে পেয়েছো? না না, আমি সেটা কখন বললাম? তাহলে বলছো সব কপালের দোষ? মানে ওই আর কি পাদুর কথা বলছি, তোমায় পেয়ে তো আমি ধন্য। তাহলে এরকম মুখ কালো কেন? না না, তোমায় পেয়ে আমি ধন্য, পৃথিবী আমার সবকিছু ছন্ন ছন্ন। ওসব কথা ছাড়ো। বলছি, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, বলো তো গিন্নি। বলছি, বাই চান্স পাদুরি মনে করে 6 লাখ টাকা দিলে, ওর চাকরিটা না হলো, তাহলে এই টাকাগুলো? আরে চাকরি হয়ে বসে রয়েছে, সকালের ভিতরে মেল ঢুকবে, তোমার কি মাথাটাতে খারাপ হয়ে গেছে নাকি? না, বাই চান্স মনে করো না হলো, তখন? শোনো, যদিও না হয় না, তোমার মেয়েটাকে যদি একটা হিল্লে করে দেয়, একটা ভালো একটা র্যাঙ্কে চলে আসে, ভালো কলেজ পেয়ে যায়, সরকারি এসে যদি পড়াশোনা হয়, তাহলে আর কত টাকা বাঁচবে বলো তো? কত আর বাঁচবে? ওরে বাবা, প্রাইভেটে পড়াতে গেলে না এত টাকার দরকার না, ভাবার বাইরে। তো টিউশনে কি অত টাকা, 5-6 লাখ টাকা খরচা হয়? আরে লোকে ডোনেশন দিয়ে দিয়েও সিট পাচ্ছে না কলেজে, আর তুমি কি বলো? হ্যাঁ অত সাথে আমার বোঝার দরকার নেই, আমি অত সাথে বুঝি না। হ্যাঁ, তোমার বোঝার দরকার নেই, আমি যেখানে টাকা পয়সা লাগাচ্ছি ঠিক জায়গায় লাগাচ্ছি, তুমি টেনশন করো না। আর পাদু এরকম ছেলে না, বসে খাওয়া ছেলে না, ও যদি চাকরিটা নাও পায় না, আমেরিকা জয়েনিং করে নেবে, 1 মাসের টাকায় কমসে কম 10 লাখ টাকা, ও তো আমার টাকায় আগে দিয়ে দেবে। ওরকম ছেলে কি পয়সা মারে খাওয়া ছেলে নাকি? তুমি কি উল্টো পাল্টা ভাবো মাথা, আমি তো বুঝি না। না মানে আমি এরকম ভাবছি না, আর কি একটু সময়ের জন্য আসলো, তার জন্য তোমার জিজ্ঞেস করলাম। ওসব নিয়ে তুমি টেনশন করো না, আর এসব কথা পাদু শুনতে পারলে টাকা চাইলেও, মোটামুটি দিতে চাইলেও নেবে না। হ্যাঁ, তা ঠিক বলেছো। তাহলে দেরি করো না, ঝাপাত করে ভাত বাড়ো, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা। বলছি স্যার, আপনি বাথরুমের ভিতরে? পরিস্থিতি এরকম। মানে স্যার, ঠিক বুঝলাম না। পুলিশের চারিদিকে চাপ, টিভি নিউজ খবরের কাগজ সব জায়গায় আমার ফটো দিয়ে দিয়েছে, বলেছে যে এই খবর দিতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কি বলছেন স্যার? হ্যাঁ, আমি এখন এখান থেকে কি করে বেরোবো, আমি তো তাই বুঝতে পারছি না। ও সব নিয়ে টেনশন করবেন না, আমরা আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছি। মানে? মানে আপনি বললেন ওই 1 মাসের মতন আপনাকে রাখতে হবে, তার বদলে 5-6 লাখ টাকা দেবেন, সেই প্রস্তাবে রাজি হয়ে গেছি। সত্যি বলছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি কি, আপনার কাছ থেকে টাকাটা নিতে চাচ্ছিলাম না, কিন্তু আমাদের পরিস্থিতি এমন এইরকম যে টাকা পয়সার প্রচুর দরকার।
সে ঠিক আছে, টাকা পয়সা আমি দিয়ে দেবো, কোনো চাপ নেই, কিন্তু এখনই সঙ্গে সঙ্গে দিতে পারবো না। কারণ কি, এখন যদি আমি এটিএম দিয়ে টাকা তুলি, বুঝেছো, বা আঙুলের ছাপ্পা দিয়ে টাকা তুলি বা ব্যাংকে গিয়ে টাকা তুলি, তাহলে তো আমার খবর পেয়ে যাবে, তখন তো সমস্যা। এর জন্য মোটামুটি ওই 15-20 দিন বা 1 মাস পরে তোমাদের টাকাগুলো একসাথে হ্যান্ড ওভার করে দেবো। কিন্তু স্যার, হ্যাঁ বলো। বলছি কি, টাকাটা না আমাদের এখনই দরকার ছিল। আরে বাবা, হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো ফুটো। আমি তো টাকা দিয়ে দিতে পারি এক্ষুনি, আমার কাছে রেডি, কিন্তু আমি কি করে তুলবো বলো তুমি? হ্যাঁ, সেটাও তো ব্যাপার। তাহলে দেখো, এই বিপদ থেকে এখন তোমরাই বাঁচাতে পারো, যে করে হোক আমার এখন এখান থেকে উদ্ধার করো। আচ্ছা স্যার, আজকে রাত্রে স্যার 12টা 50-এ আপনাকে নিয়ে যাওয়া হবে। বলছি নেওয়ার সময় যদি কেউ দেখে নেয়? কেউ দেখতে পারবে না। আপনার জন্য একটা নাইটি আনবো, আর মুখে একটু চুনকালি ঘষে নেবেন, বাস। কেউ খুঁজে পাবে না। যে জিনিসের ভয় ছিল, আজকে সেই জিনিসই ঘটলো আমার সাথে। মানে স্যার? আগে ভাবতাম আমার জীবনে যেন আমার মুখে কোনোদিন চুনকালি না লাগে, কিন্তু আজকে সেই চুনকালি লাগিয়ে এখান থেকে বিদায় নিতে হবে। বলছি স্যার, চুনকালি আগে দেখবেন না জীবনটা দেখবেন? আপনি যা বললেন, এই অবস্থায় যদি আপনি বাড়ি যান, তাহলে তো আপনার অবস্থা একদম আমসুক্ত বানাই দেবে। তা কথাটা খারাপ বলনি, ওর থেকে ভালো মুখে চুনকালি ঘষে নিলাম। আমার কথাও সেই কথা স্যার, আগে নিচে বাঁচিয়ে তারপরে বাপের নাম। তা ঠিক বলেছ। তো রাত্রেবেলা আমরা একটা ফটফটি গাড়ি নিয়ে আসবো, আর এই আপনার জন্য একটা নাইটি নিয়ে আসবো, আর মুখে চুনকালি লাগিয়ে বাস আমাদের সাথে চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা। বলছি এই ডাক্তারবাবুর সাথে কথা হয়ে গেছে, আমাদের জন্য ওই পিছন দিয়ে একটা দরজা খুলে দেবে, ঠিক আছে? আচ্ছা, ততক্ষণ আমি বাথরুমেই থাকি। বলছি স্যার, এখান থাকলে খাওয়া দাওয়া কি করে হবে? ওরে বাবা, খাওয়া দাওয়া স্নান ধিনান সব এখন ওই এক জায়গায় চলছে কাজ। সত্যি স্যার, আপনার কষ্ট দেখে আমাদের দুঃখ লাগছে। সব পাপের ফল গো ফুটো, সব পাপের ফল। আমরা যে কত পাপ করেছি, আমাদের কি ফল দেবে ভগবান তা কে জানে। না না, তোমরা মানুষের অনেক উপকার করেছো। কে জানে স্যার। আচ্ছা স্যার, আসি তাহলে, হ্যাঁ? আচ্ছা। স্যার 12টা 50-এ আসবো কিন্তু ঠিক সময় মতন। ঠিক আছে। কি দিন পড়েছে, এমএলএ বাবুর এখন পাইখানায় আশ্রয় হয়েছে। ভগবান, কি দিন দেখাচ্ছ! এখন আমার পাইখানায় বসবাস করতে হচ্ছে, আর কি বলবো। কিছু করারও নেই। পুলিশের হাতে ধরা পড়লে আমার বউর কাছে ছাড় করে নিয়ে যাবে। পুলিশের থেকে ভয় পাই আমার বউকে আমি বেশি। তাই ওখানে যাওয়া আমার জীবনের চরম ভুল হবে। ওর থেকে ভালো আমি পাইখানায় বসে থাকি। আর কি করা যাবে, এখানেই এখন 12টা 50 অব্দি অপেক্ষা করি।